কোটিপতি মেয়ে এক গরিব চাকরকে বিয়ে করার জেদ ধরল। তারপর বাবা যা করলেন তা দেখে মানবতাও কেঁদে উঠল। বন্ধুরা, এটি মুম্বাই শহরের এক সত্য ঘটনা, যেখানে সবচেয়ে দামি এলাকায় তৈরি প্রতাপ প্যালেসের দ্বিতীয় তলার ব্যালকনিতে একটি মেয়ে দাঁড়িয়েছিল। তার নাম ছিল কাব্য। হালকা বাতাস তার চুলগুলো ছুঁয়ে যাচ্ছিল। সামনের রাস্তায় গাড়িগুলো দ্রুত বেগে ছুটে চলছিল। মানুষ যার যার কাজে যাচ্ছিল, কিন্তু কাব্যের নজর যেন কোথাও দূরে আটকে ছিল। কখনো কখনো অনেক বড় জীবনের মাঝেও মানুষ ভেতর থেকে খুব একা হয়। কাব্যের জীবনও ছিল অনেকটা ঠিক তেমনই। কোটি কোটি টাকার সম্পত্তি, মহলের মতো বাড়ি, চাকর বাকর, গাড়ি, সব কিছু ছিল তার কাছে, কিন্তু একটি জিনিস ছিল না, মায়ের ছায়া। অনেক বছর আগে তার মা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। সেই দিনের পর থেকে কাব্যের জীবনে একটি শূন্যতা রয়ে গিয়েছিল। তার বাবা মহেন্দ্র প্রতাপ মুম্বাইয়ের একজন অনেক বড় শিল্পপতি ছিলেন। তার বেশিরভাগ সময় ব্যবসা আর মিটিংয়েই কেটে যেত। তিনি তার মেয়েকে অনেক ভালোবাসতেন, কিন্তু তার কাছে সময় কম ছিল। এই কারণেই কাব্য প্রায়ই এই ব্যালকনিতে দাঁড়িয়ে নিচের দুনিয়া দেখত। একদিন সকালে প্রতিদিনের মতো সে চুপচাপ ব্যালকনিতে দাঁড়িয়েছিল। তখনই তার নজর প্যালেসের বড় গেটের ওপর পড়ল। গেটের বাইরে একটি সাধারণ ছেলে দাঁড়িয়েছিল। তার হাতে একটি পুরনো ব্যাগ ছিল এবং মুখে ঘাবড়ে যাওয়ার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। সে বারবার গেটের ভেতর উঁকি দেওয়ার চেষ্টা করছিল, যেন ভেতরে আসার সাহস জোগাড় করছে। কাব্য কিছুক্ষণ তাকে দেখতে থাকলো, তারপর নিচে দাঁড়িয়ে থাকা গার্ডকে ফোন করল, গেটের বাইরে যে ছেলেটি দাঁড়িয়ে আছে তাকে ভেতরে আসতে দাও। গার্ড কিছুটা অবাক হলো, কিন্তু সে তৎক্ষণাৎ গেট খুলে দিল। কিছুক্ষণের মধ্যেই সেই ছেলেটি ধীরে ধীরে ভেতরে এলো। তার নাম ছিল রোহান। রোহান একটি ছোট গ্রাম থেকে মুম্বাই এসেছিল। তার বাবা অনেক মাস ধরে অসুস্থ ছিলেন এবং ঘরের অবস্থা ভালো ছিল না। বাধ্য হয়ে তাকে পড়াশোনা ছেড়ে কাজ খুঁজতে বের হতে হয়েছিল। অনেক জায়গায় ঘোরার পর কেউ তাকে বলেছিল যে প্রতাপ প্যালেসে চাকরের প্রয়োজন আছে। সেই আশায় সে ওই দিন সকালে সেখানে পৌঁছেছিল। প্যালেসের ভেতরে আসতেই তার চোখ চারদিকে ঘুরে দেখতে লাগলো। এত বড় বাড়ি সে জীবনে প্রথমবার দেখেছিল। মার্বেলের চকচকে মেঝে, উঁচু ছাদ আর চারদিকে নিস্তব্ধতা। সে ধীরে ধীরে এগোতে লাগল। তখনই সামনে সিঁড়ি দিয়ে নেমে এলো কাব্য। রোহান তাকে দেখা মাত্রই মাথা নিচু করে ফেলল। কাব্য তার সামনে এসে দাঁড়ালো এবং শান্ত গলায় জিজ্ঞেস করল, কাজ খুঁজছ? রোহান ধীর স্বরে বলল, জি, কাজ চাই। কাব্য কয়েক মুহূর্ত তার দিকে মন দিয়ে তাকালো। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখে সততা স্পষ্ট দেখা যাচ্ছিল। কাব্য তৎক্ষণাৎ ম্যানেজারকে ডাকলো এবং বলল, একে কাজ দিয়ে দিন। ম্যানেজার রোহানকে কিছু প্রশ্ন করলেন এবং কিছুক্ষণ পর সে কাজ পেয়ে গেল। এখন রোহান প্রতাপ প্যালেসের নতুন চাকর ছিল। সে সেদিন থেকেই কাজ শুরু করে দিল। রোহান খুব একটা কথা বলতো না, যা কাজ পেত চুপচাপ করত। দিন ধীরে ধীরে কাটতে লাগলো। এক দুপুরে কাব্য প্যালেসের বাগানে বসে বই পড়ছিল। তখনই তার নজর সামনে পড়ল। রোহান ভারী মালপত্র তুলে ভেতরে নিয়ে যাচ্ছিল। হঠাৎ তার পা পিছলে গেল এবং একটি বড় বাক্স মাটিতে পড়ে গেল। শব্দ শুনে কাব্য উঠে তার কাছে গেল। রোহান তাড়াতাড়ি মালপত্র তুলতে লাগলো। কাব্য তার সামনে এসে দাঁড়ালো এবং জিজ্ঞেস করল, চোট লাগেনি তো? রোহান হালকা মাথা নাড়ালো। কাব্য ঝুঁকে একটি বাক্স তুলতে গেল। রোহান ঘাবড়ে গিয়ে বলল, না না, আপনি থাক। কাব্য হালকা হেসে বলল, সাহায্য করলে কেউ ছোট হয়ে যায় না। রোহান কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকল। তারপর সে বাকি মালপত্র তুলল এবং ধীরে ধীরে ভেতরে চলে গেল। কাব্য আবার নিজের চেয়ারে গিয়ে বসল। সে আবারও বই খুলল, কিন্তু কিছুক্ষণ পর তার নজর আপনা আপনি সেই রাস্তার দিকে চলে গেল যেদিক দিয়ে রোহান মাত্রই ভেতরে গেছে। সে কিছুক্ষণ সেই দিকেই তাকিয়ে থাকল, তারপর ধীরে ধীরে বই বন্ধ করে দিল। তার মনে এক অদ্ভুত চিন্তা এলো। এত বড় প্যালেসে রোজ কত মানুষ আসে যায়, কিন্তু আজ প্রথমবার তার নজর কোনো নতুন মুখের ওপর এতক্ষণ ধরে আটকে ছিল। ওদিকে রোহান মালপত্র রেখে কিচেনের পেছনের অংশে পৌঁছে গিয়েছিল, যেখানে বাকি কর্মচারীরা কাজ করছিল। প্যালেসে রোহানকে প্রথমেই স্টোর রুমের কাজ দেওয়া হয়েছিল। সেখানে মালপত্র তোলা, রাখা এবং প্রয়োজন পড়লে অন্য কর্মচারীদের সাহায্য করা ছিল তার কাজ। সে কোনো প্রশ্ন না করে চুপচাপ কাজ শুরু করে দিল। দুপুর পর্যন্ত রোহান অনবরত কাজ করতে থাকল। তার মুখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু সে একবারও বিশ্রাম করার কথা বলল না। বাকি কর্মচারীরা তাকে দেখছিল এবং ধীরে ধীরে বুঝতে পারল যে এই ছেলেটি পরিশ্রমী। প্যালেসের পুরনো কর্মচারী রামু কাকা তাকে জল দিলেন এবং বললেন, প্রথম দিন একটু ধীরে কাজ কর। রোহান হালকা হাসির সাথে জল নিল এবং বলল, ঠিক আছে কাকা, কাজ পেয়েছি, এটাই অনেক। ওদিকে কাব্য বাগান থেকে উঠে ভেতরে চলে এসেছিল। সে প্রায় প্যালেসের ভেতরে ঘুরে ঘুরে সবকিছু দেখত। সেদিনও সে ধীরে ধীরে বারান্দা দিয়ে যাচ্ছিল। চলতে চলতে তার নজর স্টোর রুমের দিকে গেল। দরজা অর্ধেক খোলা ছিল। ভেতরে রোহান ভারী বস্তা তুলে তাকে রাখছিল। তার জামাকাপড় সাধারণ ছিল, হাতে ধুলো লেগেছিল, কিন্তু তার কাজ করার ধরনের মধ্যে এক অদ্ভুত ধৈর্য ছিল। সে তাড়াহুড়ো না করে প্রতিটি কাজ ঠিকভাবে করছিল। কাব্য কয়েক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে তাকে দেখল, তারপর কিছু না বলে এগিয়ে গেল। ওই সময় রোহান তাকে দেখেনি, সে নিজের কাজেই ব্যস্ত ছিল। সন্ধ্যা হতে হতে প্যালেসের পরিবেশ কিছুটা শান্ত হয়ে গেল। মহেন্দ্র প্রতাপ অফিস থেকে ফিরেছিলেন। তার আসার পর প্যালেসে সবসময় ব্যস্ততা বেড়ে যেত। গার্ড, ম্যানেজার এবং অন্য কর্মচারীরা নিজের কাজে আরও সতর্ক হয়ে যেত। মহেন্দ্র প্রতাপ সরাসরি নিজের স্টাডি রুমে চলে গেলেন। কিছুক্ষণ পর কাব্যও সেখানে পৌঁছল। সে প্রায়ই সন্ধ্যায় তার বাবার সাথে কিছুক্ষণ কথা বলত। মহেন্দ্র প্রতাপ ফাইল দেখছিলেন। কাব্য ভেতরে আসতেই তিনি মাথা তুলে তাকে দেখলেন এবং হালকা হাসলেন। আজকের দিন কেমন কাটলো? তিনি জিজ্ঞেস করলেন। কাব্য চেয়ার টেনে বসতে বসতে বলল, ঠিক ছিল। তারপর কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আজ প্যালেসে একটি নতুন ছেলে এসেছে। মহেন্দ্র প্রতাপ ফাইল বন্ধ করে জিজ্ঞেস করলেন, কে? কাব্য শান্ত স্বরে বলল, রোহান। কাজ খুঁজতে এসেছিল, আমি ম্যানেজারকে বলে তাকে কাজ দিয়েছি।
মহেন্দ্র প্রতাপ শুধু হালকা মাথা নাড়লেন। তার কাছে এটি বড় কোনো বিষয় ছিল না। প্যালেসে নতুন কর্মচারী আসতো যেত। তিনি আবারও ফাইল খুললেন এবং বললেন, ভালো করেছ, পরিশ্রমী মানুষ পাওয়া সহজ নয়। কাব্য আরও কিছুক্ষণ সেখানে বসে থাকল, তারপর উঠে বাইরে চলে এলো। রাত ধীরে ধীরে গভীর হতে লাগল। প্যালেসের আলো জ্বলে উঠেছিল, বাগানে হালকা হলুদ আলো ছড়িয়ে পড়েছিল। ওই সময় রোহান কাজ শেষ করে বাইরে এলো। সারাদিন কাজ করার পর তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু তার চোখে একটা তৃপ্তিও ছিল। সে কিছুক্ষণ বাগানের একপাশে দাঁড়িয়ে থাকল। এত বড় প্যালেসে কাজ পাওয়া তার জন্য স্বস্তির কম কিছু ছিল না। সে আকাশের দিকে তাকালো এবং দীর্ঘশ্বাস নিল। হয়তো তার প্রথমবার মনে হলো যে মুম্বাইয়ের মতো শহরেও তার জন্য একটা ছোট্ট জায়গা তৈরি হয়েছে। ওই সময় কাব্য ওপরের ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিল। নিচের বাগানে দাঁড়িয়ে থাকা রোহানের ওপর তার নজর পড়ল। রোহান কয়েক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকল, তারপর ধীরে ধীরে পেছনে তৈরি সার্ভেন্ট কোয়ার্টারের দিকে চলে গেল। কাব্য অনেকক্ষণ ধরে সেখানে দাঁড়িয়ে তাকে চলে যেতে দেখল। হাওয়া আবার হালকা করে বইছিল, বাগানের গাছগুলো ধীরে ধীরে দুলছিল এবং প্যালেসের উঠোনে ছড়িয়ে থাকা আলোর মাঝে রোহানের ছায়া ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল। এবং ঠিক সেই সময় রোহান সার্ভেন্ট কোয়ার্টারের দরজার কাছে পৌঁছে থমকে গেল। কয়েক মুহূর্ত সে সেখানেই দাঁড়িয়ে থাকল, যেন সারা দিনের ক্লান্তি নিজের ভেতর থেকে ঝেড়ে ফেলছে। তারপর সে ধীরে দরজা খুলে ভেতরে চলে গেল। সার্ভেন্ট কোয়ার্টার প্যালেসের পেছনে তৈরি ছিল। ছোট ছোট ঘর ছিল যেখানে প্যালেসে কাজ করা কর্মীরা থাকত। রোহানকেও একটি ছোট ঘর দেওয়া হয়েছিল। ঘরে একটি সাধারণ বিছানা, একটি চেয়ার এবং একটি ছোট আলমারি ছিল। কিন্তু রোহানের কাছে এই জায়গাটিও অনেক বড় মনে হচ্ছিল। এতদিন ধরে সে শহরে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিল। আজ প্রথমবার তার মনে হলো যে এখন তার কাছে রাত কাটানোর একটি নির্দিষ্ট জায়গা আছে। সে নিজের পুরনো ব্যাগ বিছানায় রাখল এবং চুপচাপ বসে পড়ল। কিছুক্ষণ পর সে পকেট থেকে তার ছোট মোবাইলটি বের করল এবং বাড়িতে ফোন করল। ওপার থেকে তার ছোট বোনের গলা শোনা গেল। রোহান ধীর গলায় জিজ্ঞেস করল, বাবা কেমন আছেন? বোন জানালো যে অবস্থা এখনো ভালো নয়, কিন্তু ওষুধ চলছে। রোহান তাকে আশ্বাস দিল যে এখন সে কাজ পেয়ে গেছে এবং খুব জলদি সে টাকা পাঠিয়ে দেবে। ফোন রাখার পর সে কিছুক্ষণ চুপ করে বসে রইল। তার মুখে চিন্তাও ছিল, আবার আশাও ছিল। ওদিকে একই সময় প্রতাপ প্যালেসের দ্বিতীয় তলার ব্যালকনিতে কাব্য দাঁড়িয়েছিল। রাত পুরোপুরি নেমে এসেছিল। বাগানের লাইট জ্বলছিল এবং পুরো প্যালেসে এক শান্ত পরিবেশ ছড়িয়ে পড়েছিল। কাব্য নিচের উঠোনের দিকে তাকিয়েছিল। তার নজর অজানিতেই বারবার সেই রাস্তার দিকে চলে যাচ্ছিল যেখান দিয়ে কিছুক্ষণ আগে রোহান গিয়েছিল। সে নিজেও বুঝতে পারছিল না যে কেন এমন হচ্ছে। হয়তো এই জন্যে যে ওই ছেলেটির মুখে এসে এক সত্যতা দেখেছিল, যা বড় শহরগুলোতে কমই দেখা যায়। পরদিন সকালে রোহান খুব জলদি উঠে পড়ল। প্যালেসে কাজ করা বেশিরভাগ মানুষ সকাল থেকেই কাজে লেগে যেত। কিচেনে ব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল। রোহান তাড়াতাড়ি মুখ ধুয়ে কাজে লেগে গেল। তাকে আজ বাগানের দিকে কিছু মালপত্র পৌঁছানোর আজ দেওয়া হয়েছিল। সে ভারী ভারী টব এবং যন্ত্রপাতি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল। রোদ তখন হালকা ছিল এবং বাগানে সতেজতা ছড়িয়েছিল। ওই সময় কাব্য ও সকালের চা নিয়ে বাগানে এসে বসল। সে সকালের শান্ত সময় খুব পছন্দ করত। সে প্রায়ই এই সময় কিছুক্ষণ একা বসত। তার নজর সামনে কাজ করা লোকজনের ওপর গেল এবং তারপর রোহানের ওপর গিয়ে থেমে গেল। রোহান কারো সাথে কথা না বলে অনবরত কাজ করে যাচ্ছিল। তার মুখে গাম্ভীর্য ছিল, কিন্তু কোনো অভিযোগ ছিল না। কাব্য কিছুক্ষণ তাকে দেখল, তারপর পাশে দাঁড়িয়ে থাকা মালির কাছে জিজ্ঞেস করল, নতুন ছেলেটি ঠিকমতো কাজ করছে তো? মালি হেসে বলল, খুব পরিশ্রমী বিটিয়া, সকাল থেকে না থেমে কাজ করছে। কিছুক্ষণ পর রোহান একটি খালি ট্রলি টেনে বাগানের পাশ দিয়ে যাচ্ছিল। তখনই তার নজর হঠাৎ কাব্যের ওপর পড়ল। সে তৎক্ষণাৎ থেমে গেল এবং মাথা নিচু করল। কাব্য হালকা মাথা নেড়ে তাকে যাওয়ার ইশারা করল। রোহান চুপচাপ এগিয়ে গেল, কিন্তু সেই ছোট মুহূর্তটিতে দুজনের মাঝে এক অদ্ভুত নিস্তব্ধতা বয়ে গেল। দুপুর পর্যন্ত কাজ চলতে থাকলো। প্যালেসের প্রতিটি কোণ বরাবরের মতো গোছানো ছিল। রোহান ধীরে ধীরে এখানকার পরিবেশে মানিয়ে নিতে লাগলো। সে সবার সাথে সম্মানের সাথে কথা বলতো এবং না বললেও অনেক কাজ করে দিত। এই কারণেই অন্য কর্মচারীরাও তাকে পছন্দ করতে শুরু করেছিল। সেদিন সন্ধ্যায় হঠাৎ প্রবল বাতাস বইতে শুরু করলো। বাগানের একটি বড় গাছের শুকনো ডাল ভেঙে নিচে পড়ে গেল। ওই সময় কাব্য বাগানের রাস্তা দিয়ে ভেতরে যাচ্ছিল। শব্দ শুনে এসে দাঁড়িয়ে গেল। রোহান তখন কাছেই কাজ করছিল। সে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে সেই ভারী ডালটি রাস্তা থেকে সরালো যাতে কেউ আহত না হয়। কয়েক মুহূর্তেই রাস্তা পরিষ্কার হয়ে গেল। কাব্য কয়েক কদম এগিয়ে তাকে দেখলো এবং শান্ত গলায় বলল, ধন্যবাদ। রোহান মাথা নিচু করলো এবং বলল, এটি তো আমার কাজ। তারপর সে আবারও নিজের কাজে লেগে গেল। কাব্য কয়েক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকলো। রোহান ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সার্ভেন্ট কোয়ার্টারের দিকে যাচ্ছিল। সারাদিনের পরিশ্রম তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু তার পায়ে এক অদ্ভুত সন্তোষ ছিল। এত বড় শহরে কাজ পাওয়া তার কাছে স্বস্তির চেয়ে কম কিছু ছিল না। সে নিজের ঘরে পৌঁছলো এবং দরজা খুলে ভেতরে এলো। ঘরে সাদামাটা ভাব ছিল, কিন্তু তাকে এখন এই জায়গাটি আপন মনে হতে শুরু করেছিল। সে নিজের ব্যাগ থেকে একটি পুরনো ডায়েরি বের করলো এবং বিছানায় বসলো। কয়েক মুহূর্ত সে চুপচাপ ছাদের দিকে তাকিয়ে থাকলো। তারপর ডায়েরি খুলে কিছু লিখতে শুরু করলো। এটি তার অভ্যেস ছিল। যখনই সে অনেক কিছু ভাবতো সে সব ডায়েরিতে লিখে রাখতো। সেই রাতেও সে শুধু এইটুকুই লিখলো, আজ কাজের প্রথম দিন ভালো কাটলো। অন্যদিকে প্রতাপ প্যালেসের দ্বিতীয় তলায় কাব্য নিজের ঘরে ছিল। সে জানালার পাশে দাঁড়িয়ে বাইরের আলো দেখছিল। শহরের ঝলমলে আলো দূর পর্যন্ত দেখা যাচ্ছিল, কিন্তু তার মনে আজ কিছু আলাদা চলছিল। সারাদিনের ছোট ছোট ঘটনাগুলো তার মাথায় ঘুরছিল। বাগানে পড়ে যাওয়া বাক্স, রোহানের ঘাবড়ে যাওয়া, তারপর তার চুপচাপ কাজে লেগে যাওয়া, সবকিছু যেন তার চোখের সামনে আবার ফিরে আসছিল। পরদিন সকালে প্যালেসে রোজকার মতো ব্যস্ততা শুরু হলো। কিচেনে কাজ চলছিল, গার্ডরা নিজের জায়গায় দাঁড়িয়েছিল এবং কর্মচারীরা যার যার কাজে লেগে গিয়েছিল। রোহানও জলদি উঠে কাজে লেগে গেল। আজ তাকে স্টোর থেকে কিছু মালপত্র বের করে প্যালেসের আলাদা আলাদা অংশে পৌঁছানোর কাজ দেওয়া হয়েছিল। সে না থেমে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল। দুপুরের সময় প্যালেসে একটি ছোট মিটিং হওয়ার কথা ছিল। সে ট্রলিতে মালপত্র রেখে বাগানের রাস্তা দিয়ে যাচ্ছিল। ওই সময় কাব্য বাগানের মাঝখানের রাস্তায় ধীরে ধীরে হাঁটছিল। সকালের হালকা রোদ গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ছিল। সে সামনে থেকে রোহানকে আসতে দেখল। রোহান ট্রলি থামিয়ে একপাশে দাঁড়িয়ে পড়ল যাতে কাব্য আরামসে যেতে পারে। কাব্য তার পাশ দিয়ে যাওয়ার সময় কয়েক মুহূর্তের জন্য থামল। সে দেখল যে রোহানের হাতে হালকা আঁচড় লেগেছে, হয়তো ভারী মালপত্র তোলার সময় লেগেছে। কাব্য ধীর গলায় জিজ্ঞেস করল, হাতে চোট লেগেছে? রোহান তাড়াতাড়ি হাত পেছনে সরিয়ে নিল এবং বলল, কিছু না, শুধু হালকা আঁচড়। কাব্য কয়েক মুহূর্ত তাকে দেখল, তারপর বলল, সাবধানে কাজ করবে।
এতটুকু বলে সে এগিয়ে গেল। রোহান কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকল, তারপর ট্রলি নিয়ে নিজের কাজে চলে গেল। সন্ধ্যা নাগাদ প্যালেসে মেহমানরা চলে এসেছিলেন। ভেতরে কথাবার্তা চলছিল এবং বাইরে কর্মচারীরা নিজের কাজে ব্যস্ত ছিল। রোহানকে বাগানের একটি কোণে লাইট ঠিক করতে বলা হলো। সে মই লাগিয়ে ওপরে উঠল এবং লাইট ঠিক করতে লাগলো। ওই সময় কাব্য ব্যালকানিতে এসে দাঁড়ালো। নিচের বাগানে কাজ করা রোহানের ওপর তার নজর পড়ল। রোহান মইয়ে দাঁড়িয়ে খুব মন দিয়ে লাইট ঠিক করছিল। কিছুক্ষণ পর সে লাইট ঠিক করে নিচে নেমে এলো। নিচে নামতেই সে একবার ওপরের দিকে তাকালো। তখনই তার চোখ ব্যালকানিতে দাঁড়িয়ে থাকা কাব্যের চোখের সাথে মিলল। রোহান তৎক্ষণাৎ নজর নিচু করে নিচে দেখতে লাগলো এবং নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। বাগানের লাইটগুলো এখন পুরোপুরি জ্বলে উঠেছিল। সন্ধ্যার আলোতে পুরো প্রতাপ প্যালেস আবার ঝলমল করতে শুরু করল। রোহান মই তুলে নিয়ে আবারও ভেতরে যেতে লাগলো এবং ঠিক সেই সময় প্যালেসের ভেতর থেকে মহেন্দর প্রতাপের চড়া গলা শোনা গেল। তার গলায় রাগ স্পষ্ট ছিল। প্যালেসের ভেতরে দাঁড়িয়ে থাকা কর্মচারীরা একে অপরের দিকে তাকাতে লাগলো। রোহান মই হাতে নিয়েই সেখানে দাঁড়িয়ে পড়ল। সে বুঝতে পারল না হঠাৎ ভেতরে কি হয়েছে। কিছুক্ষণ পরই ম্যানেজার দ্রুত বাইরে এলেন এবং রোহানকে বললেন, তুমি এখানেই দাঁড়াও, সাহেব খুব রেগে আছেন। ওদিকে ভেতরে ড্রয়িং রুমে পরিবেশ একেবারে বদলে গিয়েছিল। মহেন্দার প্রতাপের সামনে কাব্য দাঁড়িয়েছিল। তার চোখে ভয় ছিল না, কিন্তু মুখ ছিল গম্ভীর। কিছুক্ষণ আগেই কাব্য তার বাবার কাছে এমন একটি কথা বলেছিল যা হয়তো কেউ আশা করেনি। কাব্য স্পষ্ট শব্দে বলেছিল যে সে রোহানকে বিয়ে করতে চায়। প্রথমে তো মহেন্দার প্রতাপের মনে হলো হয়তো তিনি ভুল শুনেছেন, কিন্তু যখন কাব্য একই কথা আবারও বলল তার রাগ বেড়ে গেল। তার কাছে এটি ছিল এক বড় ধাক্কা। এক কোটিপতি ঘরের মেয়ে আর এক গরিব চাকর, এই সম্পর্ক তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। মহেন্দার প্রতাপ রেগে গিয়ে বললেন, তোমার কি আন্দাজ আছে তুমি কি বলছো? কাব্য শান্ত দাঁড়িয়েছিল। সে ধীর গলায় বলল, আমি সব জানি বাবা, কিন্তু মানুষের দাম তার টাকা দিয়ে হয় না। এই কথা শুনেই মহেন্দর প্রতাপের মুখ রাগে লাল হয়ে গেল এবং বললেন, ওই ছেলেটিকে এক্ষুনি আমার সামনে নিয়ে এসো। কিছুক্ষণ পর রোহানকে ভেতরে ডাকা হলো। রোহান বুঝতে পারছিল না আসলে কি হয়েছে। সে ধীরে ধীরে ঘরের ভেতরে এলো এবং দরজার কাছে দাঁড়ালো। তার নজর মাটির দিকে ছিল। রোহান কাঁপতে কাঁপতে বলল, সাহেব আমি কিছু করিনি। কাব্য মাঝখানে কথা বলতে চাইল, কিন্তু মহেন্দার প্রতাপ তাকে থামিয়ে দিলেন। ঘরে কয়েক মুহূর্তের জন্য ভারী নিস্তব্ধতা ছেয়ে গেল। তারপর মহেন্দার প্রতাপ কঠোর গলায় বললেন, আজকের পর তোমাকে যেন আর এই প্যালেসে দেখা না যায়। রোহান কিছুই বলল না। ঘরে দাঁড়িয়ে থাকা বাকি কর্মচারীদের মুখ শুকিয়ে গেল। রোহান কয়েক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকল। তার মুখে কষ্ট স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু সে কোনো তর্কে গেল না। সে শুধু ধীরে মাথা নিচু করল এবং বাইরে বেরিয়ে গেল। কাব্যের চোখে জল চলে এলো, কিন্তু সে তার বাবার সামনে কিছু বলল না। রোহান চুপচাপ প্যালেসের বাইরে চলে গেল। রাত গভীর হয়েছিল এবং রাস্তায় হালকা আলো ছড়িয়েছিল। পরের কয়েকদিন কাব্য কারো সাথে বেশি কথা বলতো না এবং প্রায়ই নিজের ঘরেই থাকত। একদিন সন্ধ্যায় মহেন্দ্র প্রতাপ নিজের স্টাডি রুমে বসেছিলেন। হঠাৎ তার নজর টেবিলে রাখা একটি ফাইলের ওপর পড়ল। এই ফাইলটি ম্যানেজার কিছুদিন আগে রেখেছিলেন, কিন্তু তখন তিনি খেয়াল করেননি। যখন তিনি ফাইলটি খুললেন, তাতে রোহান সম্পর্কিত কিছু কথা লেখা ছিল। তাতে এও লেখা ছিল যে রোহান তার অসুস্থ বাবার চিকিৎসার জন্য কাজ খুঁজছিল এবং সে কখনো কারো কাছে কোনো অভিযোগ করেনি। মহেন্দ্র প্রতাপ কিছুক্ষণ সেই ফাইলের দিকে তাকিয়ে থাকলেন। তার মুখের রাগ ধীরে ধীরে শান্ত হয়ে গেল। হয়তো প্রথমবার তিনি সেই ছেলেটির কথা ভাবার চেষ্টা করলেন, যাকে তিনি না বুঝেই অপমান করে ঘর থেকে বের করে দিয়েছিলেন। ঠিক সেই সময় তার কাব্যের বিষণ্ণ চোখের কথা মনে পড়ে গেল। কিছুক্ষণ পর মহেন্দ্র প্রতাপ চেয়ার থেকে উঠলেন এবং জানালার পাশে গিয়ে দাঁড়ালেন। বাইরে অন্ধকার ছিল, কিন্তু তার মনে অনেক প্রশ্ন চলছিল। সেই রাতে প্রতাপ প্যালেসে প্রথমবার মহেন্দ্র প্রতাপ অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারেননি। বন্ধুরা, কখনো কখনো জীবন আমাদের এটি শেখায় যে মানুষের আসল দাম তার পোশাক, টাকা বা মর্যাদা দিয়ে হয় না, বরং তার মন এবং তার ইচ্ছা দিয়ে হয়। যে মানুষকে আমরা ছোট মনে করি, অনেক সময় তারাই মনুষ্যত্বের বিচারে সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। ভাবার বিষয় হলো, যদি আমরা কোনো মানুষকে তার পরিস্থিতি দিয়ে নয় বরং তার মন দিয়ে চিনি, তবে হয়তো পৃথিবীটা আরেকটু উন্নত হতে পারে। এবং এমন সব আবেগ ঘন ও সত্য গল্পের জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন।